শুরু করছি আমাদের 19 ডেজ চ্যালেঞ্জ টু ক্রিয়েট এ বেটার লাইফ। এই শিরোনামে 19 দিন ব্যাপী আমরা প্রতিদিন বিকেল 4টে থেকে 5টা পর্যন্ত কথা বলবো জীবনের কথা। কি করে আমরা এই সময়টাকে কাজে লাগাতে পারি নিজের জীবনের জন্য, এবং সেই কাজে লাগানোটার বিষয়গুলো বিভিন্ন রকম হতে পারে। যেমন আমার ক্যারিয়ার কি হবে, বা আমার স্ট্রেস ম্যানেজমেন্ট কি হবে, পিস কি হবে, রিলেশনশিপ কি হবে, আমি কি করে একটা সফট স্কিল নিজের মধ্যে অর্জন করতে পারি, যেমন কমিউনিকেশন স্কিল, টাইম ম্যানেজমেন্ট স্কিল। তো এরকম বিভিন্ন বিষয় নিয়ে আমরা আসলে কথা বলবো। আমরা ইতিমধ্যে দুটো দিন, পরশুদিন এবং গতকালকে কথা বলেছি। প্রথম দিন আমরা কথা বলেছি একটা ব্যালেন্সড লাইফ নিয়ে, যে একটা লাইফ যদি ব্যালেন্স হয়, যদি লাইফের বিভিন্ন দিকগুলো মোটামুটি একটা সামঞ্জস্য থাকে, তাহলে জীবনে উন্নতি করা খুব সহজ বা এগিয়ে যাওয়া খুব সহজ। কিন্তু লাইফের বিভিন্ন দিকগুলোর মধ্যে একটা বা দুটো যদি একটু উইক থাকে, তাহলে কিন্তু সেটা একটা ভারী ওজনদার পাথরের মতো আমাদেরকে আটকে রাখে। তো সেই জায়গা থেকে আমরা একটা চর্চা করেছিলাম, একটা জিনিস অনুশীলন করবার চেষ্টা করেছিলাম, সেটাকে বলে লাইফ হুইল। তো আপনারা যারা আজকে নতুন শুনছেন তাদেরকে বলবো যে চাইলে আমাদের প্রথম দিনের ভিডিওর ওখানে কমেন্টে লাইফ হুইলের একটা টেমপ্লেট আছে, আপনি সেটা ফিল আপ করে জানতে পারবেন যে লাইফের যে বিভিন্ন দিক, সেখানে আপনার অবস্থান কি। সেই দিকগুলোর মধ্যে আছে আপনার হেলথ, আছে আপনার পার্সোনাল গ্রোথ, অ্যাচিভমেন্ট, আপনার কেরিয়ার, ফ্রেন্ডশিপ, আপনার সিকিউরিটি, এনার্জি, আছে সেলফ স্টিম, আছে রিক্রিয়েশন, ফ্যামিলি, রিলেশনশিপ, ফাইন্যান্স। সো 12টা বিষয়ে কোন কোন বিষয়ে আপনি কতটুকু ভালো বা কতটুকু আপনি নিজেকে মনে করেন, তার উপরে একটা অ্যাসেসমেন্ট। এখানে একটি কথা বলে রাখা খুব দরকার, যে প্রতিটা বিষয় কিন্তু সেলফ অ্যাসেসমেন্ট। আর এই পুরো যে প্রক্রিয়াটার মধ্যে আমরা আছি, এটাকে বলে সেলফ ডেভেলপমেন্ট। তার মানে আপনি কতটুকু করবেন তার উপর নির্ভর করছে এই এই প্রক্রিয়ার ফলাফল কি হবে। কেমন? এটা এরকম না যে অন্য কেউ এসে আপনাকে করে দিচ্ছে। আমি যে কাজটি করবার চেষ্টা করছি সেটি হচ্ছে যে কোথায় কি টুলস আছে, কি তথ্য আছে, বিজ্ঞান কি বলে, আমাদের দর্শন কি বলে, পথগুলো কি, বিখ্যাত মানুষরা কিভাবে এগিয়েছে, তো সেইগুলোকে একটু গুছিয়ে এনে আপনাদের সামনে উপস্থাপনা করা। আমি যে তথ্যগুলো দিচ্ছি তার সবগুলোই পুরনো তথ্য, বিভিন্ন সময় মহিষী মানুষজন লিখে গেছেন, সেই বইগুলো থেকে নেয়া। আর কিছু জিনিস যেটা আমি আমার জীবনে প্রয়োগ করে ফলাফল পেয়েছি, সেই জিনিসগুলো, এবং আরো কিছু জিনিস যেটা আমি যাদেরকে কাউন্সিলিং করি বা কোচিং করাই, তাদের জীবনে যেগুলো কাজে লেগেছে, তার থেকে কিছু কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরা। তো আমরা ব্যালেন্সড লাইফ নিয়ে কথা বললাম। দ্বিতীয় যে কাজটা আমরা গতকালকে করেছি, যে আমরা আমাদের একটি স্বপ্ন ঠিক করবার চেষ্টা করেছি, যে আমাদের স্বপ্ন কি, এবং সেই স্বপ্নের মধ্যে কি কি জিনিস হতে পারে। তো আমরা বলেছিলাম গতকালকে যে যদি আপনার টাকা পয়সার কোনো বিষয় না থাকে, তাহলে 3টে স্বপ্ন লিখবার জন্য আপনাদেরকে বলেছিলাম, আপনারা অনেকে লিখেছিলেন। আরেকটি কথা বলেছিলাম যে স্বপ্ন যদি লিখে ফেলি, তাহলে স্বপ্ন পূরণের সম্ভাবনা 50 ভাগ বেড়ে যায়। তো এই জন্য আমরা যা কিছু করব বলবো লিখে ফেললে আমাদের জন্য সুবিধা। তো একই সাথে আমরা লিখেছিলাম কালকে যে 3টে স্বপ্ন, কি কি আপনার কি স্বপ্ন আপনাকে লিখতে বলেছিলাম। সাথে বলেছিলাম যে 3টা স্বপ্ন আপনি কেন দেখছেন, মানে এর পেছনে কারণটা কি, তার একটা বিস্তারিত বর্ণনা আমরা লিখতে বলেছিলাম। আপনারা অনেকেই লিখেছিলেন, যারা পরে আমাদের সাথে যোগাযোগ করেছেন আমরা দেখেছি। তারপরে যেটা বলেছিলাম যে আবার লিখতে বলেছিলাম যে 3টে স্বপ্ন আপনি দেখেছেন এবং কেন দেখছেন আপনি জানেন, কিন্তু একই সাথে আপনার ভেতরে এই ভাবনাটা আছে যে স্বপ্নগুলো আপনার হয়তো পূরণ হবে না, এটা ডাউট আছে, নিজের প্রতি একটা দ্বন্দ্ব আছে, তাও লিখতে বলেছিলাম। এই মুহূর্তে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে দ্বন্দ্বটা এবং যে ডাউট, বা আমাদের যে নিজের স্বপ্ন কেন দেখি সেটাও আমি জানি কিন্তু পূরণ হবে না সেটাও ভাবছি, সেটা মানে হচ্ছে যে আমার মধ্যে একটা সেলফ লিমিটিং বিলিভ আছে, নিজেকে সীমাবদ্ধ করার একটা সীমানা, এইটা ভাঙতে হবে। এই যে আপনি যদি লিখে ফেলেন যে কেন হবে না, এই কেনগুলোকে ওভারকাম করার জন্য আপনাকে কি কি করতে হবে
সেই কাজটা কিন্তু আপনাকে করতে হবে। আমরা যেটা করবো আপনাকে সহযোগিতা করব যে সেই কাজটি আপনি যেন করতে পারেন। তারপরে আমরা বলেছিলাম যে আপনার স্বপ্ন আপনি যদি লিখে থাকেন সেটা অন্য কেউ পূরণ করবার জন্য কাজ করবে না, সেটা আপনাকেই পূরণ করতে হবে। এবং আপনি আপনার স্বপ্নের প্রতি একাগ্র থাকলে আপনি সেটা পূরণ করতে পারবেন। এবং আপনি যদি আপনার স্বপ্ন থেকে বিচ্যুত না হন এবং ক্রমাগত স্বপ্নের জন্য নিজেকে তৈরি করেন এবং স্বপ্নের যে ধাপগুলো সেগুলো একটার পর একটা অতিক্রম করেন, তাহলে কিন্তু আপনার স্বপ্ন পূরণ হওয়ার দিকে যাবে। কেমন? এবং আপনার স্বপ্নটা যত তীব্র হবে তত আপনি কিন্তু আপনার স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাবেন। তারপরে বলেছিলাম যে এই স্বপ্নটাকে নিজের ভিতরে গেঁথে নেবার জন্য আমাদের একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে প্রতিদিন সকালে এবং রাতে 15 মিনিট করে এই স্বপ্নটা যে আমি দেখেছি স্বপ্নটা আমাকে মনে করতে হবে যে স্বপ্নটা আমার, এবং আমি 15 মিনিট করে চর্চা করব। কি করব? যে স্বপ্নটা পূরণ হলে আমার কেমন লাগবে, স্বপ্নটা নিয়ে আমার কি কি করণীয়, স্বপ্নের জন্য আমার কি কি যোগ্যতা দরকার, স্বপ্নের জন্য আমার কি কি উপকরণ দরকার, এগুলো নিয়ে ভাবনা চিন্তা করা। সকালে ঘুম থেকে উঠে 15 মিনিট আর রাতে শোবার সময় 15 মিনিট। তাতে যেটা হবে এই 2 বার আপনি যদি এই কাজটি করেন, এই স্বপ্নের বিষয়টা পুরো আপনার মধ্যে গেঁথে যাবে এবং আপনি তখন এই স্বপ্ন সম্পর্কিত যত সুযোগ সুবিধা চারিদিকে দেখতে পাবেন। হ্যাঁ, কথায় আছে যে আপনি যা খুঁজবেন তা আপনি দেখতে পাবেন। তা আপনি যখন জানবেন সত্যিকার অর্থে যে আপনার স্বপ্নটা কি এবং কেমন, তখন কিন্তু আপনি তাকে খুঁজে পাবেন এবং স্বপ্নের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো আপনার সামনে এসে আপনার সামনে ধরা দেবে। কেমন? তো এই জন্য যদি আপনার স্বপ্ন পূরণ করবার ইচ্ছা থাকে তাহলে আপনাকে এই কাজগুলো করতে হবে। প্রথমে স্বপ্নটা লিখতে হবে, তারপর লিখতে হবে কেন আপনি স্বপ্নটা দেখছেন, তারপর লিখতে হবে স্বপ্নটা পূরণ না হওয়ার পথে কি কি বাধাকে আপনি চিন্তা করছেন, তারপর লিখতে হবে যে স্বপ্ন বাধাগুলো অতিক্রম করার জন্য আপনার কি করণীয়, তারপরে বিশ্বাস করতে হবে যে আপনার স্বপ্নটা পূরণ হবে এবং সেই বিশ্বাসের উপর ভিত্তি করে প্রতিদিন সকালে 15 মিনিট, রাতে 15 মিনিট এই স্বপ্নটা নিয়ে ভাবতে হবে। স্বপ্নটা পূরণ হলে আপনার কেমন লাগবে সেই রকম ভাবনাটা আপনার বোধের মধ্যে আনতে হবে। তাহলে যেটা হবে যে আপনার অবচেতন মনে এই স্বপ্নের বিষয়ে একটা ফ্রেমওয়ার্ক তৈরি হবে। আপনারা জানেন যে আপনাদের শরীরের সমস্ত কিছু চিন্তা এবং শরীরের যত জৈবিক বিষয়গুলো সমস্ত কিছু কিন্তু আপনার অবচেতন মন থেকে নিয়ন্ত্রণ করা হয়, পরিচালনা করা হয় এবং অবচেতন মন ব্যাপারটা খুব দক্ষতার সাথে করে। তা আপনার সচেতন মন থেকে যেই ধারণাগুলো আপনার অবচেতন মনে আপনি গ্রথিত করতে পারবেন, ইমপ্রিন্ট করতে পারবেন, লিখতে পারবেন, সে সেই রকম করে কিন্তু চলবে। তো সেই জায়গা থেকে আমাদের বলা যে আপনার স্বপ্ন পূরণের জন্য এই কাজগুলো করলে আপনার স্বপ্ন 100% পূরণ হবে, সেই নিশ্চয়তা আমরা কিন্তু গতকালকে দিয়েছি। এবার আসি যে আজকে আমরা তাহলে আজকে কি করব। আজকে আমাদের কতগুলো স্বপ্ন নিয়েই কাজটা হবে, কথা হবে, আরো কিছু মাত্রা যোগ করব। প্রথমে চেষ্টা করবেন যে আপনারা আমার সাথে আলোচনায় যোগ দিতে। যদি মন্তব্যে আসতে চান আসবেন, যদি জুমে আসতে চান আসবেন, অথবা নিজের সাথে নিজে কথা বলবেন যে ইন্টারাকশনটা যেন হয়, আপনি যেন ইনভলভ থাকেন। কেমন? দ্বিতীয় জিনিসটা যে একটা প্রশ্ন যদি করি যে আপনার জীবন যদি একটা গাড়ি হয় তাহলে এই গাড়ির চালক কে? তাই না? আপনার জীবন যদি একটা গাড়ি হয় তাহলে এই গাড়ির চালক কে? আপনি নাকি অন্য কেউ? যদি আপনি হন তাহলে গাড়িটা সেই জায়গাতে পৌঁছবে যেখানে আপনি যেতে চান। কিন্তু চালক যদি প্রকৃতি হয়, চালক যদি সমাজ হয়, চালক যদি আশেপাশের অন্য ঘটনা দুর্ঘটনা হয়, তাহলে কিন্তু আপনি আপনার যে জায়গা, আপনার যে স্বপ্ন সেখানে কিন্তু নাও পৌঁছতে পারেন। কেমন? সুতরাং আপনার যে জীবন তার দায় দায়িত্বটা আপনাকে নিতে হবে। ঠিক আছে? আপনার ভালো থাকবে, পৃথিবীতে মন্দ থাকবে, অনেক ঘটনা থাকবে যেটা আপনার বা আমার নিয়ন্ত্রণে নেই, কিন্তু আমি কি করব সেটা কিন্তু আমার নিয়ন্ত্রণে আছে। এই জন্য আমি এখন আপনার সাথে কথা বলছি, এটা আমার নিয়ন্ত্রণে আছে। বাইরে কি হচ্ছে আমার কিন্তু নিয়ন্ত্রণে নেই। করোনা ভাইরাসের তারপরে কি হবে আমরা জানি না, কিন্তু আমি যেটা প্রস্তুতি নিচ্ছি যে আমরা করোনা ভাইরাস পরবর্তী সময় যেন ভালো করে কাজ করতে পারি, আরেকটু উন্নত কাজ করতে পারি, নিজের অবস্থানকে আরেকটু সুসংহত করতে পারি, সেই চেষ্টাটা কিন্তু আমরা করছি। কেমন? আপনার স্বপ্ন পূরণে আপনাকে একাগ্র হতে হবে, এটার কোনো বিকল্প নাই। কেমন? আরেকটি বিষয় বলি যে এই স্বপ্ন পূরণের সাথে
যায় না এমন কাজগুলো কিন্তু আপনাকে বাদ দিতে হবে। যে মনে করেন আমরা গতকালকে বলছিলাম যে আমি যদি চট্টগ্রাম যেতে চাই তাহলে আমাকে পূর্ব দিকে যেতে হবে, সেটা আমি যেই বাহনেই যাই। কিন্তু আমি যদি পশ্চিম দিকে যেতে থাকি অথচ আমার লক্ষ্য চট্টগ্রাম, তাহলে কিন্তু আমি চট্টগ্রামে পৌঁছতে পারবো না। সুতরাং আমরা যখন স্বপ্ন দেখব, স্বপ্নটা যখন পরিষ্কার হবে তখন আমরা জানবো যে কোন কাজগুলো এই স্বপ্নের সাথে যায় না। সেই কাজগুলো আমাদেরকে হয় কমিয়ে ফেলতে হবে, আর সবচেয়ে ভালো হয় যদি আমরা বিরত থাকি। কেমন? আরেকটি যেটা হবে যে আপনার স্বপ্ন আপনি লিখেছেন, ঠিক করেছেন, এখন আপনি স্বপ্ন পূরণের পথে যাবেন, কিন্তু যাত্রা শুরু করবেন কখন? কখন আপনি শুরু করবেন? উত্তরটা হচ্ছে আপনাকে এখন শুরু করতে হবে। আপনি প্রতিদিন একটা সময় ঠিক করেন যে কখন আপনি এই স্বপ্ন নিয়ে কাজ করবেন। একটু আগে বলেছি সকালে 15 মিনিট, রাতে 15 মিনিট। আর সারাদিন চিন্তা করতে দোষ কি স্বপ্নটা নিয়ে? দোষ তো কিছু নেই, কারণ স্বপ্ন তো আপনার স্বপ্ন, তাই না? সো এবার আমরা আসি এই স্বপ্ন পূরণের ক্ষেত্রে কতগুলো টুলস বা কতগুলো ইনফরমেশন, কতগুলো মোটিভেশন আমার দরকার। কেমন? কারণ আমরা এমন একটা বিষয়ে কথা বলছি যেটা আমরা অভ্যস্ত না, যে আমার একটা স্বপ্ন থাকবে তার জন্য আমি কাজ করব। আমরা অভ্যস্ত না, আমরা একটা গতানুগতিক জীবনের মধ্যে আছি, খাচ্ছি যাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, চকচকে প্লেটে দাড়ি কামাচ্ছি, তাই না? প্রতিদিনের একটা রুটিন আছে এবং জীবন আচার আছে, সামাজিকতা আছে, এর মধ্যে আমরা কিন্তু চলছি, কিন্তু নিজের প্রতি নজর আমরা খুব একটা দিচ্ছি না। তো করোনা ভাইরাসের সময় আমাদের এখন নিজের প্রতি নজর দেওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে। হ্যাঁ, সেটাই আমরা করবার চেষ্টা করছি। এবার আসি, ঠিক আছে আমি একটা স্বপ্ন দেখেছি, একটা বা তিনটা, আপনি কয়টা দেখেছেন আমি জানি না। তো আপনার এই স্বপ্নের আসলে যদি একটা জাস্ট বোঝার জন্য একটা অর্থনৈতিক মূল্য আমরা ঠিক করতে যাই, যে আমার স্বপ্ন এত টাকা হলে এই স্বপ্নটা পূরণ হবে। হ্যাঁ, যেমন একটা উদাহরণ দিচ্ছি যে আমি খুব আরাম আয়েসে একটা বাড়িতে, গ্রামের বাড়িতে বা একটা বাগান বাড়িতে থাকতে চাই আরাম আয়েসে সারা জীবন। তাহলে আমার একটা মূল্যবান কত? মূল্যবান চিন্তা করতে হবে যে আমার বাগান বাড়িটার মূল্য কত, আমার সারা জীবন চলবার জন্য আমার কত টাকা দরকার, মাসে মাসে খরচগুলো সব কিছু মিলিয়ে আমার একটা অ্যামাউন্ট দরকার। তা আমাদেরকে ঠিক করতে হবে যে অ্যামাউন্টটা কত, যে কত টাকা হলে মোটামুটি আপনার স্বপ্নটা পূরণ হবে। কাজটা করা খুব কঠিন, টাকার মূল্যে স্বপ্নকে ধরে ফেলা খুব কঠিন, কিন্তু যদি আমরা কোনো কিছু মেজার করতে না পারি তাহলে কিন্তু সেটা অর্জন করা খুব কঠিন, বা তার জন্য গোল সেট করা কিন্তু খুব কঠিন। কেমন? আপনি জানেন যে গোল সেট করার আগে স্মার্ট গোল, তার মধ্যে মেজারমেন্ট একটা বিরাট বিষয়। তো আমরা সেই গোল সেটিংয়ে যাবো আরেকদিন। আজকে বলছি যে যেটাকে আপনি অনুমান করে একটা নাম্বার দিতে না পারবেন সেটা অর্জন করা খুব কঠিন। সুতরাং আমরা আপনার স্বপ্নের একটা মূল্যমান আপনি এটা ঠিক করেন যে কত টাকা বা ডলার, যে কারেন্সি আপনার পছন্দ, হলে আপনার স্বপ্নটা মোটামুটি খুব নির্বিঘ্নে হয়ে যাবে। এরকম একটা অ্যামাউন্ট আপনি ঠিক করে বড় করে একটা খাতায় লিখে রাখেন, খুব দরকার। কারণ ওই অ্যামাউন্টটা আপনাকে অর্জন করতে হবে না, একদিনে হোক, 5 বছর হোক, 10 বছরে হোক। হ্যাঁ, তা আপনার স্বপ্ন এবং সেই স্বপ্নটা যদি টাকার মুখে আমরা মূল্যবান করি তাহলে কিন্তু আমাদের একটা ধারণা থাকলো যে কি আমাকে অর্জন করতে হবে। অনেক কিছু টাকার মূল্য দেওয়া যায় না, হ্যাঁ, যে কিন্তু আমি যদি বলি আমি শান্তি চাই, হ্যাঁ, তা শান্তি বলতে আমি কি বোঝাচ্ছি সেটাও কিন্তু টাকার মূল্যে কেনার সম্বন্ধে। আমি শান্তি চাই যে আমার একটা সুরক্ষিত বাসা থাকবে, কোনো ডাকাত আসবে না, হ্যাঁ, তার জন্য আমার দারোয়ান লাগবে, গার্ড লাগবে, ইত্যাদি ইত্যাদি। কোনোভাবে একটা নাম্বার কিন্তু আপনি যদি দিতে পারেন খুব ভালো। এবার আসি যে আমাদের জীবন যাপনের, যে আমরা যে দৈনন্দিন জীবন যাপন করি সেটা নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে যে আমরা দুইভাবে জীবন যাপন করতে পারি, দুইভাবে, মাত্র দুইভাবে। একটি হচ্ছে নিজের ইচ্ছায় বা পরিকল্পনা, যে আই এম ক্রিয়েটিং মাই লাইফ স্টোরি মাইসেলফ। আমি সিদ্ধান্ত নিচ্ছি আমার জীবন কেমন হবে, আমি সিদ্ধান্ত নিচ্ছি যে আমি কি করব, আমি সিদ্ধান্ত নিচ্ছি যে আমি কতটা সময় কোন বিষয়কে দেব, হ্যাঁ, এবং আমি সিদ্ধান্ত নিচ্ছি যে কোন বিষয়ে আমি কিভাবে রিয়্যাক্ট করব। তো এটা হচ্ছে নিজের ইচ্ছা মতো জীবন। আরেকটা হচ্ছে প্রাকৃতিক বা আরোপিতভাবে, যে আমার একটা জীবন হয়েছে, চলছে এবং চলে যাচ্ছে, যা কিছু ঘটছে তার মধ্যে আমি আছি,
চলে যাচ্ছে, আমার নিজের কোনো নিয়ন্ত্রণ নাই, আমার নিজের কোনো পরিকল্পনা নাই, যেটা হচ্ছে সেটা দিয়ে আমি চলে যাচ্ছি। তো এটা হতে পারে এই দুই রকম ভাবে। কেমন? এখন সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে। একটা হচ্ছে ভাসমান খড়কুটোর মতো, যার উপর আপনার কোনো নিয়ন্ত্রণ নেই, সে কোথা থেকে কোথায় যায় সে তার কোনো নিশ্চয়তা নেই। আরেকটি হচ্ছে একটা নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যাচ্ছে একটা নৌকো, যার দাঁড় নিয়ে বসে আছেন, বৈঠক নিয়ে বসে আছেন আপনি, এবং স্রোতের প্রতিকূলে ঠেলে ঠেলে আপনাকে একটা জায়গায় যেতে হচ্ছে, কারণ আপনি আপনার লক্ষ্যটা জানেন, স্বপ্নটা জানেন। তো জীবনযাপনের এই যে প্রথম উপায়, যে আপনার দায় দায়িত্ব নিতে হবে, সেটা আপনাকে কিন্তু নিতে হবে। তাহলে কিন্তু স্বপ্ন আপনার পূরণ হবে। তাহলে আপনি যত কিছু করেন, যত কিছু ভাবেন, যত বই পড়েন, যত ওয়ার্কশপ করেন, যত আমার কথা শোনেন, যতক্ষণ আপনি কাজটি করছেন, ততক্ষণ কিন্তু আপনার স্বপ্ন পূরণ হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং দিন শেষে, গতকালকে বলেছিলাম, আবার আজকে বলছি, আপনার জীবনের দায় দায়িত্ব আপনার। আর পৃথিবীতে আপনি একটা অনন্য সাধারণ মানুষ, পৃথিবীতে আপনার মতো কেউ নেই যে আপনার মতো করে ভাবে, আপনার মতো দেখতে, আপনার মতো ডিএনএ আছে, আপনার মতো ক্যারেক্টার আছে, কেউ নেই, শুধু আপনি একজন। সুতরাং পৃথিবীর অন্য কেউ এসে আপনাকে তেমন একটা কিছু করে দিতে পারবে, আপনারটা আপনাকে করতে হবে। আরো করে দিতে পারবেন এই জন্য যে তার নিজেরটা তাকে করতে হবে। চিন্তা করে দেখেন যে আমরা যদি একটু স্পিরিচুয়াল হই, যে God does not copies, He creates originals, and every single person has something different about them. আমরা যদি আল্লাহ বা সৃষ্টিকর্তার কথা চিন্তা করি, সে তো কপি করে না, সে প্রত্যেকটা মানুষকে অসাধারণ করে তৈরি করে, এবং তার মধ্যে এমন কিছু সে দিয়ে দেয় ইউনিক, যেটা আর কারোর মধ্যে থাকে না। এখন প্রশ্ন হচ্ছে, যে মানুষটাকে তৈরি করা হয়েছে, সেই তার যে নিজস্বতা, তার যে অভিনবত্ব, সেটা সে নিজে জানে কিনা, সেই প্রশ্নটা সেই মানুষটার নিজেকে নিজের করতে হবে। কেমন? তারপর চিন্তা করেন যে আপনার ব্যাকগ্রাউন্ড, আপনি যেই পরিবারে জন্মগ্রহণ করেছেন, সেই পরিবারে জন্মগ্রহণ করবার জন্য আপনার কিন্তু কোনো প্রি কোয়ালিফিকেশন ছিল না, বা কোনো যোগ্যতা ছিল না। ইউ জাস্ট হ্যাপেন টু বি বর্ন ইন দ্যাট ফ্যামিলি, তাই না? সেই ফ্যামিলিটা বড়লোক হতে পারে, গরিব হতে পারে, মধ্যবিত্ত হতে পারে। কেমন? আপনার কিন্তু কোনো যোগ্যতা নেই সেই ফ্যামিলিতে জন্মগ্রহণ করার ক্ষেত্রে। আপনি নির্বাচনও করেন না যে আমি এই বাবা মার ঘরে জন্মগ্রহণ করব, এটা জাস্ট ঘটেছে। দ্বিতীয় যে জিনিসটা ঘটেছে, যে আপনার যে ধর্ম, সেটাও কিন্তু আপনার নিজের চুজ করা, নির্বাচন করা। আপনি যেই সংস্কৃতিতে, যেই ধার্মিক লোকের বাসায় জন্মগ্রহণ করেছেন, আপনি মোটামুটি, বেশিরভাগ ক্ষেত্রে যেটা বলছি, আপনি মোটামুটি সেই ধর্ম আচারের মধ্যে আছেন, সেটাই আপনার ধর্ম হয়েছে। তার মানে ধর্মটা কিন্তু আপনি নিজে পছন্দ করে নেননি। তৃতীয় যে জিনিসটা আপনার নয়, সেটি হচ্ছে আপনার নাম। এই নামটাও আপনার পছন্দের নাম না, কারণ হচ্ছে নামটা আপনাকে দেওয়া হয়েছে, এবং সেইভাবে কিন্তু আপনি বড় হয়েছেন। আপনার নাম অন্য কিছু হতে পারে। কেমন? তারপরে এই যে আপনার শরীর, এটাও কিন্তু আপনি না, এটা হচ্ছে পৃথিবীর যে রস, খাবারের সাথে সাথে আপনার মায়ের ভিতর থেকে প্রথম আপনার মধ্যে গেছে, পরে আপনি খাওয়া শুরু করেছেন, এবং এই রসগুলি কুমুলেটেড হয়ে হয়ে আপনার শরীর হয়েছে। আপনি যখন মারা যাবেন, তখন এই পুরো শরীরটা, এই শরীর পৃথিবীতে রয়ে যাবে, আপনি কিন্তু থাকবেন না। তার মানে আপনার শরীরটা কিন্তু আপনি না। তারপর হচ্ছে আপনার মস্তিষ্ক, ব্রেন কিন্তু একটা টুলস, আপনি কিন্তু আপনার ব্রেন না। কেমন? আমি যদি আপনাকে এখন বলি 2 কত হয়, আপনি বলবেন 4, তার মানে আপনি আপনার ব্রেনটা ব্যবহার করলেন, তাই না? তার মানে আপনার ব্রেনটাও কিন্তু আপনি না। তাহলে আপনি কে? হু আর ইউ? এই প্রশ্নটা নিজেকে করতে হবে। আমরা কে, এটা জানা খুব কঠিন, কিন্তু আমরা কি কি না, সেটা জানা খুব সহজ। আমার ধর্ম, এটা আমার নির্বাচিত নয়, এটা হয়েছে। আমার নাম আমার দেয়া নয়। আমি যে পরিবার জন্মগ্রহণ করেছি, সেটা আমার চয়েস করা নয়। আই জাস্ট হ্যাপেন টু বি দেয়ার। কেমন? সো আমার যে চামড়ার রং, সেটাও আমার নয়, সেটা আমার পূর্বপুরুষের ডিএনএ থেকে এসছে। আমার চেহারার আদল অনেকের ডিএনএ মিলে হয়েছে। তাহলে এর মধ্যে আমি কে?
এই প্রশ্নটা নিজেকে করতে হবে এবং বুঝতে হবে যে আমরা আসলে একটা এই যে গ্যালাক্সি তার ভেতরে ছোট্ট একটা বিন্দুর মতো, যার ভেতরে সব কিছু আছে। উই আর জাস্ট পার্ট অফ দ্য কসমস ফার্স্ট, কেমন? এবং এর সাথে বিজ্ঞানও যা বলে, আমাদের ধর্ম, সবার ধর্ম অলমোস্ট একই কথা বলে যে এক বিরাট শক্তির ভেতরে আমরা একটা অস্তিত্ব। এটাকে আমাদের মনোবিজ্ঞানের ভাষায় আমরা বলি কনসিয়াসনেস, একটা সুপার কনসিয়াসনেস, কেমন? উই আর জাস্ট পার্ট অফ দ্যাট। সেখানে আমার শরীর কোনো বিষয় না, আমার ব্রেন কোনো বিষয় না, আমার নাম, পদবি, অ্যাটাচমেন্ট কোনো বিষয় না। আমাদের এই বোধটাকে আনতে হবে, উই আর পার্ট অফ ইচ আদার। আমরা কেউ আলাদা নই, যদিও আমরা আলাদা আলাদা অস্তিত্ব, কিন্তু আসলে কিন্তু আমরা একটা বড়, যে আমরা যে বায়বীয়টাকে যদি একটা গোলার্ধ ধরি, যে পৃথিবীর বাতাসের যে গোলার্ধ, তার ভেতরে আমরা সবাই, তাই না? আমাদের সবার ব্যাকগ্রাউন্ড ডিফারেন্ট। আমরা যে বড় হয়েছি, শিখেছি যা কিছু, আমাদের যে ব্রেন, সেখানে যা যা কিছু ইনস্টল করা হয়েছে, যে যে ধারণাগুলো, বিশ্বাসগুলো দেওয়া হয়েছে, সেগুলোর উপরে আমার জীবন চলছে। সেখানে অনেক ভালো ভালো সফটওয়্যার ইনস্টল করা আছে, কিন্তু আবার অনেক অনেক সফটওয়্যার ইনস্টল করা আছে যেগুলো হয়তো ভালো না। যেমন আমার ছোটবেলা থেকে বলা হয়েছে, না না এটা করো না, এটা করো না, এটা ধরো না, এটা খেও না, ওখানে যেও না, কেমন? এই যে নায়ের মধ্যে দিয়ে কিন্তু আমাদের মধ্যে একটা নেগেটিভিটি তৈরি হয়ে গেছে। বিজ্ঞানীরা বলে যে আমরা যা কিছু ভাবি স্বতঃস্ফূর্তভাবে, মানে নিজে নিজে, তার 80% বেশি হচ্ছে নেগেটিভ চিন্তা, কেমন? কারণ নেগেটিভ চিন্তা হচ্ছে গ্র্যাভিটির মতো, এটা অলওয়েজ দেয়ার। পজিটিভ চিন্তা আপনাকে নিজেকে করতে হবে সচেতনভাবে। এই জন্য পজিটিভ ব্যাপারটা অনেক কম, কারণ হচ্ছে পজিটিভটা করতে হবে। যদি মাটি থেকে উপরে উঠতে চাই, তাহলে আমাকে এমন একটা শক্তি দিতে হবে এই উপরে ওঠার জন্য, যেটা গ্র্যাভিটির থেকে একটু বেশি, তা নাহলে কিন্তু আমি উঠতে পারবো না, তাই না? একইভাবে আমাদের চিন্তাতেও যদি পজিটিভ চিন্তা করতে হয়, যেটা নিয়ে আমরা আরেকদিন কথা বলবো, পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং নিয়ে। পজিটিভ চিন্তা আপনাকে করতে হবে সচেতনভাবে, তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে পজিটিভ আর নেগেটিভ। আর আপনার মাথায় যে চিন্তা আসতে থাকে, হতে থাকে, সফটওয়্যার যেরকম, অ্যাপ যেরকম চালু থাকে, তাতে নেগেটিভ চিন্তা বেশি আসে, এটা খুবই স্বাভাবিক। আর এখন তো খবর সবই নেগেটিভ, তাই না? এটা বুঝতে হবে যে আমাদের যে শরীরের যে শক্তি, এনার্জি, তা আসে আমরা যে শ্বাস নিই, তা থেকে অক্সিজেন ঢোকে এবং আমাদেরকে এনার্জি দেয়। এই এনার্জির 25%-এর বেশি খরচ হয় আমাদের ব্রেনের কাজকর্মের জন্য। এতটুকু একটা ব্রেন, তার জন্য 25%-এর বেশি খরচ হয়। আর যাদের ব্রেন কন্টিনিউয়াস দুশ্চিন্তা করতে থাকে, তাদের আরো বেশি খরচ হয়। যখন ব্রেনে এরকম বেশি এনার্জি খরচ হয়, তখন যেটা হয় যে শরীরের এনার্জি কম পড়ে, এবং দেখবেন আপনি স্ট্রেস আউট হচ্ছেন, অ্যাংজাইটি হচ্ছে, আপনার মাথা কাজ করছে না, শরীর কাজ করছে না, এবং অন্যান্য জটিলতা তৈরি হচ্ছে। তো এই জন্য আমাদেরকে চিন্তা করা শিখতে হবে যে আমি কখন আমার ব্রেনটাকে ব্যবহার করব, কখন আমার ব্রেনটাকে আমি আর ব্যবহার করবো না, চুপচাপ বসে থাকবো। পসিবল, যেটা আমরা মেডিটেশন পর্বে গিয়ে করবো, কিভাবে ব্রেনটাকে অনেক কম চিন্তায় নিয়ে আসা যায় বা চিন্তা শূন্য করে ফেলা যায়। আরেকটি কথা আপনাদের এখানে বলে রাখি, যে আপনার যত রকম অনুভূতি আছে, ভালো এবং মন্দ, তা হচ্ছে আপনার চিন্তার ফসল। কোনো ইভেন্ট যে ঘটছে তার ফসল নয়, সেই ইভেন্টের সাথে আপনি রিয়েক্ট করছেন কিভাবে, তার সাথে নির্ভর করছে যে আপনার যে কি হচ্ছে শরীরে, ভালো হচ্ছে বা খারাপ হচ্ছে। উল্টো করে যদি দেখেন, যখন দেখেন যে আপনার খারাপ লাগছে, কোনো একটা স্ট্রেস হচ্ছে, তখন আপনি জানবেন আপনার অবচেতনে অথবা চেতনে কোথাও কোনো একটা নেগেটিভ চিন্তা চলছে, কেমন? আর নেগেটিভ চিন্তার দুটো খুব ইজি ওয়ে টু আন্ডারস্ট্যান্ড নেগেটিভের চিন্তার দুটো দিক। একটা হচ্ছে আপনি যখন আপনার অতীত নিয়ে চিন্তা করছেন, সেটা একটা নেগেটিভ চিন্তা, কারণ সেটা কিন্তু ঘটে গেছে, সেটা যতই আপনি চিন্তা করেন বদল হওয়ার কোনো সুযোগ নেই, কেমন? এটা একটা নেগেটিভ চিন্তা। আরেকটি হচ্ছে ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্নতা, যেটা আমাদের অ্যাংজাইটি তৈরি করে, যে আননোন ফিউচার। আপনি ভবিষ্যতে কি ঘটবে কারোর কোনো নিশ্চয়তা নেই, সুতরাং সেটা নিয়ে চিন্তা করাটা বা উদ্বিগ্ন হওয়াটা একটা বাতুলতা, দরকার নেই। ভবিষ্যতে যেন আমরা তৈরি হই, প্রস্তুত করি নিজেকে, তারপর ভবিষ্যৎ যা হবে সেটা হবে।
আমরা 1 মাস আগেও জানতাম না যে আমি আপনার সাথে এরকম কথা বলবো। কেমন অনেক পরিকল্পনা ছিল। 2020 সাল হবে একটা অসাধারণ বছর। কেমন সেদিন ফেসবুকে একজনের একটা চমৎকার স্ট্যাটাস দেখেছি, সেটা আমার ভালো লেগেছে। লিখেছে যে 2020 সফটওয়্যারটা ডিলিট করে ফেলতে হবে, কারণ ইট কামস উইথ এ ভাইরাস। ওকে, it comes with a virus. We thought it will be a promising year, but it comes with a virus. So let's delete 2020. Let's install a new year. কেমন যাই হোক, আপনার এই যে ছোট থেকে বড় হয়ে ওঠার সময় যে সব রকমের সফটওয়্যারগুলো বা ভাবনাগুলো, দর্শন, বিশ্বাস আপনার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, সেগুলো আমরা একটু ইভালুয়েট করবো কোনো এক সময়, পরের ক্লাসে বা তারপরের ক্লাসে, তারপরের সেশনে। তখন আপনি বুঝতে পারবেন যে আসলে কোনটা আপনার জন্য দরকার, কোনটা দরকার নাই, এবং আপনার অথেন্টিক সেলফ, আপনি অ্যাকচুয়ালি কি, সেটা আপনি বুঝতে পারবেন। সেটা কখনো ভাষায় বুঝিয়ে দেওয়া যাবে না, কিন্তু আপনি বুঝতে পারবেন। কিছু একটা জিনিস আছে যেগুলো আপনার যতক্ষণ পর্যন্ত না হবে সেই অনুভূতিটা, আপনি অন্য কারোর কাছে শুনে বুঝতে পারবেন না। যেমন একটা উদাহরণ দিচ্ছি, আপনাকে যদি বলা হয় যে একটা সবুজ রঙের কাঁচামরিচ কামড় দিলে কেমন লাগে, আপনি যদি কোনোদিন সেই কাঁচামরিচ কামড় না দিয়ে থাকেন, আপনাকে আমার বোঝানোর ক্ষমতা নেই আসলে কেমন লাগে। কিন্তু আপনি যদি কোনো একদিন কামড় দিয়ে আপনার ঝাল লেগে থাকে, তখন আপনি হ্যাঁ আমি জানি যে আমার ঝাল লাগছে। মরিচ মানে ঝাল, কারণ আপনি সেই অনুভূতিটা একবার পেয়েছেন, আপনি রিলেট করছেন, আপনার যে স্টোরেজে আছে অনুভূতিটা, সেই সাথে রিলেট করছেন যে এরকম ঝাল। কিন্তু একটা অচেনা লোক যে কখনো কাঁচামরিচ দেখেনি, সে কিন্তু কামড় দিয়ে দেবে যদি সে না জানে। তার মানে আপনি সব কিছু বিচার করেন আপনার পূর্বত আগের যে অনুভূতি ছিল, এক্সপিরিয়েন্স ছিল, তার সাথে মিলিয়ে। এটা মাথায় রাখতে হবে। এবং সেইখানে যদি কোনো ভুল তথ্য থাকে, ভুল ভাবনা থাকে, ভুল ফিলোসফি থাকে, কিছু মিথ্যে থাকে, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমাদেরকে সেগুলো বের করে আসতে হবে সেখান থেকে। আমাদেরকে আকাশটাকে পরিষ্কার করতে হবে, হ্যাঁ, আমাদের ব্রেনটাকে পরিষ্কার করতে হবে। তারপর হচ্ছে যে আপনার যে ফিজিক্যাল যে অবয়ব, সেটা কিন্তু আপনার পূর্বপুরুষের কাছ থেকে পাওয়া। হ্যাঁ, কারণ আপনারা জানেন যে যাদের ফ্যামিলিতে ডায়াবেটিস আছে তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি, যাদের ফ্যামিলিতে হার্ট অ্যাটাক আছে তাদের ফ্যামিলিতে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি। হ্যাঁ, তো এরকম আপনার মধ্যে অনেক ভালো এবং খারাপ কিন্তু চলে এসছে জেনেটিকভাবে। তারপরে আপনার যে ইন্টেলেক্ট, আপনি কীরকম করে পড়াশোনা করেছেন, কী কী টিচাররা আপনাকে কী শিখিয়েছে, সেখান থেকে আপনি কী শিখেছেন, কোনটা নিয়েছেন, কোনটা নেন নাই, তার উপর নির্ভর করছে আপনার ইন্টেলেক্ট। ঠিক আছে? তারপর হচ্ছে আপনার পার্সোনালিটিস, অ্যাটিটিউড, এগুলো কিন্তু সমস্ত কিছু আপনাকে তৈরি করেছে একজন অসাধারণ নতুন মানুষ হিসাবে। এবং এই ব্যাপারটা তো কমপ্লেক্স, যেটা আপনি নিজেকে ভালো করে নিজে বোঝেন না, অন্য মানুষের তো বোঝার প্রশ্নই আসে না। এই জন্য নিজেকে নিজে বুঝতে হবে, কারণ অন্য মানুষের কাছে আশা করে লাভ নেই, কারণ অন্য কেউ আমাকে বুঝবে না, সে তাদেরকে বুঝবে। তাহলে এইটা আপনারা একদম লিখে ফেলেন খাতায় যে আপনি একটা অসাধারণ মানুষ এবং পৃথিবীতে আপনার মতো কেউ নেই। আরো ভালো হবে যদি আপনি একটা খাতায় কোনো এক সকালে লিখতে বসেন যে আপনার মধ্যে কি কি গুণ আছে যা অন্য কেউ ভালো করে হয়তো জানেও না। লিখবেন আপনি কেন অসাধারণ এবং আপনার মধ্যে কি কি গুণ আছে, এর একটা তালিকা আপনার জানতে হবে। তালিকাটা যত বড় হবে তত ভালো, এবং এই তালিকাটা আপনার প্রতিদিন সকালে একবার করে দেখতে হবে, নিজেকে মনে করিয়ে দেওয়ার জন্য যে আপনি কেন অসাধারণ। আপনি যদি নিজেকে অসাধারণ মনে না করেন, তাহলে আপনি অসাধারণ কাজ কি করে করবেন, তাই না? আপনি যদি আপনার নিজেকে ভালো না বাসেন, অন্য কেউ আপনাকে কেন ভালোবাসবে? আপনি যদি আপনাকে নিজেকে পছন্দ না করেন, তাহলে অন্য মানুষ কেন আপনাকে পছন্দ করবে, তাই না? তো আপনাকে আগে প্রথমে নিজে নিজেকে ভালোবাসতে হবে, নিজে নিজেকে পছন্দ করতে হবে, নিজে নিজেকে বুঝতে হবে। আমরা আপনাকে টুলস দেব, কিন্তু কাজটা কিন্তু আপনাকে করতে হবে। এবার আসবো, তা আমরা ধরে মানে এটা বুঝে গেলাম যে আপনি একটা অসাধারণ মানুষ এবং অসাধারণ হয়ে আপনার জন্ম। এই অসাধারণত্ব নিয়ে আপনি কি করবেন সেটা আপনার বিষয়। এবার আরেকটু বৈষয়িক একটা বিষয় বলব যে ঠিক আছে, আমার স্বপ্নটা আমরা দেখেছি, স্বপ্নের দাম 10 কোটি টাকা বা 20 কোটি টাকা বা 50 কোটি টাকা, whatever,
যার যে লিমিট সেভাবে সে চিন্তা করে। তাহলে আমাদের এই স্বপ্ন যে যাত্রা করবো, আমি এত বড় একটা দামি জিনিসের দিকে যাব, আমার এখন কি আছে, কতটুকু আছে, আমি কতটুকু যাব, এটা জানা খুব দরকার। যে আমার কি সম্পত্তি আছে, বা আমার নেট ভ্যালু কত, যেখান থেকে আমি শুরু করছি আরেকটা স্বপ্নের কাছে পৌঁছানোর জন্য, এই নেট ভ্যালুটা আমার জানতে হবে। এটা খুব কঠিন একটা কাজ, যে আমার আসলে মূল্য কত। কিন্তু বোঝার জন্যে, সহজ করে বোঝার জন্য আবার আমরা নাম্বারের কাছে যাব। যে আমার স্বপ্নটাকে একটা নাম্বার দিয়ে আমরা বোঝার চেষ্টা করেছি, এই নিজের ভ্যালুটাকেও বোঝার জন্য আমরা একটা নাম্বারের কাছে যাব। আপনারা যদি খাতা কলম নিয়ে তৈরি থাকেন তাহলে খুব ভালো, নিয়ে বসে যান, আপনার ভ্যালু কত আমরা একটু চিন্তা করি। কেমন? আপনি ঠিক করবেন, কাউকে বলার দরকার নেই, কিন্তু নিজে নিজে জানবেন যে আমার দাম আসলে এত। ঠিক আছে? এই দামটা যদি সত্যিকার একটা নাম্বারে নিয়ে আসতে পারেন, আপনি খুব লাগবে, ইরিটেটিং লাগতে পারে, যদি নিয়ে আসতে পারেন তাহলে এটা আপনাকে অনেক অনেক সময় আপনাকে কিন্তু সাহস দেবে যে আপনি কত দামের উপর দাঁড়িয়ে কথাটা বলছেন, কাজগুলো করছেন। ঠিক আছে, শুরু করি। প্রথমে আপনি চিন্তা করেন যে আপনি আমাকে দেখতে পাচ্ছেন এখন, তার মানে আপনার চোখ আছে। আমি ধরে নিচ্ছি বেশিরভাগ মানুষের এই চোখের যে দেখার যে মূল্য কত, আপনার চোখ দুটার মূল্য কত, আপনি কিন্তু ব্যবহার করছেন, প্রতিনিয়ত ব্যবহার করছেন। মূল্য কত? একটা কাগজে চোখের মূল্য লিখে ডান দিকে লিখে ফেলেন যে কত মূল্য, কাউকে দেখানোর দরকার নেই, জাস্ট আপনার জন্য। কিন্তু করেন, না করলে কিন্তু আপনি মজাটা পাবেন না। ঠিক আছে? আপনার চোখের মূল্য কত। তারপরে আপনি লিখেন, এই যে আপনি কিছু মুখে দিলেই স্বাদ পান, মজা পান, এই স্বাদ নেবার যে ক্ষমতা, তার মূল্য কত। তাহলে চোখ, স্বাদ, এই যে আপনি আমাকে শুনতে পাচ্ছেন, শ্রবণ করবার ক্ষমতা, তার মূল্য কত। এই যে আপনি নিঃশ্বাস নিতে পারছেন, যে নিঃশ্বাসের জন্য আপনি বেঁচে আছেন, তার মূল্য কত। লিখে ফেলেন। এই যে আপনার হার্ট কন্টিনিউয়াসলি পাম্প করছে, আপনার অক্সিজেন নিচ্ছে, বের করছে, তার মূল্য কত। আপনার যে দুটো কিডনি আছে, তার মূল্য কত। আপনার যে লাং আছে, তার মূল্য কত। এভাবে লিখলে একটা লিস্ট করে একটু যোগ করেন। তারপরে লিখেন যে আপনার যে জীবন আছে এখন, তার মূল্য কত। ঠিক আছে? আপনার হাতের মূল্য কত, পায়ের মূল্য কত, এরকম আপনি একটা লিস্ট করেন। এই লিস্টটা আমি ধারণা দিচ্ছি, করে একটা মূল্য লিখতে থাকেন, এবং শেষে লিখবেন যে আপনার যে ব্রেনটা আছে, তার দাম কত। বিজ্ঞানীরা বলে যে পৃথিবীর সবচেয়ে সাবস্টিকেটেড কম্পিউটার হচ্ছে আমাদের মাথার ভিতরে সেট করা, আমাদের শোল্ডারের উপরে। পৃথিবীর যত সুপার কম্পিউটার আছে তার চেয়ে বেশি পাওয়ারফুল হচ্ছে আপনার মাথার ভেতরে যে ছোট্ট একটা ব্রেন আছে, সেটা, তার মূল্য কত। কেমন? এই সবগুলো মিলিয়ে একটা যোগ, তাহলে আপনি আপনার টাকার মূল্যে আপনার নিজের জন্য একটা নাম্বার পাবেন আপনি। এটা হচ্ছে আপনার স্টার্টিং পয়েন্ট। আপনার স্বপ্ন পূরণের জন্য এই ভ্যালুটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। এটা থেকেই আপনাকে এইটুকু নিয়ে আগাইতে হবে, তাই না? এইটুকু থেকেই আপনাকে এগোতে হবে। সো আপনার এই ভ্যালুটা কত আপনার নিজের জানা খুবই দরকার। এবং যখন নিজেকে অসহায় লাগবে, যখন নিজেকে মনে হবে যে দিশেহারা, তখন এই নাম্বারটা দেখবেন। কোথাও লিখে রাখবেন বড় করে নাম্বারটা, অনেকগুলো শূন্য থাকার কথা যদি আপনি ঠিক মতো লিখে থাকেন, কিন্তু একটা নাম্বার লাগবে। অনেক বলে কোনো শব্দ নাই, একটা নাম্বার দরকার। সেটা যে কোনো নাম্বার হোক, আপনি ঠিক করেন যে আপনার এই নাম্বার, আপনার মূল্য কত। আপনার মূল্য আপনি যত ঠিক করছেন, আপনার মূল্য তাই। পৃথিবীর কারোর ক্ষমতা নেই এসে আপনার সাথে ডিসপিউট করে যে না, তোমার মূল্য এই না, এর চেয়ে বেশি বা কম না। আপনি যা ঠিক করেছেন সেটাই আপনার তৈরি করলেন নিজের জন্য, যে আমি এত টাকা, এত দাম, এই এত দামি একটা জিনিস, আপনি এর ব্যবহার কি হবে, এর পরিচর্যা কি হবে, এর মেনটেনেন্স কি হবে, সেটা তখন আপনাকে ঠিক করতে হবে। কেমন? এই যে আপনার একটা সবচেয়ে সাপোস্টিকের একটা কম্পিউটার ব্রেন আছে আপনার, এই ব্রেনে যা ঢুকছে এবং বেরোচ্ছে তার সাথে নির্ভর করছে সে রিয়েক্ট কি করছে, তাই না? হ্যাঁ, ইংরেজিতে একটা কথা আছে যে গিগো, গার্বেজ ইন গার্বেজ আউট।
তো আপনার ব্রেনে যদি কন্টিনিউয়াস নেগেটিভিটি ঢুকতে থাকে, আপনি যদি এটাকে অ্যালাউ করতে থাকেন, তাহলে আপনার চিন্তা হবে নেগেটিভ, এবং আপনার চিন্তা নেগেটিভ হলে আপনি অ্যাট্রাক্ট করবেন নেগেটিভ। অল নেগেটিভ থিঙ্কিং ব্রিং মোর নেগেটিভ টু ইউ, অল পজিটিভ থিঙ্কিং ব্রিং পজিটিভ টু ইউ। এটা আইনস্টাইনের কথা, আমার না। ঠিক আছে? যে কোনো লাইক অ্যাট্রাক্ট অ্যানাদার লাইক, মানে আপনি যেমন তেমন আপনি অ্যাট্রাক্ট করবেন। তো আপনি যদি ভালো কিছু হতে চান, ভালো কিছু পেতে চান, তাহলে আপনাকে ভালো চিন্তা করতে হবে, এবং ভালো চিন্তা করলেই ভালো জিনিস আপনার দিকে আসবে। এবং ওই যে বললাম, নেগেটিভ চিন্তা অটোমেটিক হবে, কিন্তু পজিটিভ চিন্তা আপনাকে করতে হবে। কেমন? সুতরাং আপনাকে কিন্তু সেটা করতে হবে। এবং পজিটিভ চিন্তা করার প্রথম যে কাজটি হলো যে আপনি আপনার দাম জানেন, মূল্য জানেন, আপনার মূল্য কত। আমি আবারও আপনাকে অনুরোধ করব, এই কাজটি করেন। আপনার সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো, আপনার যে ডাইজেস্টিভ সিস্টেম, আপনার যে চিন্তা করবার ক্ষমতা, সব কিছুর একটা মূল্য দিয়ে একটা নাম্বার ঠিক করেন। দেখবেন আপনি কত মূল্যবান একটা মানুষ। সেটা অন্য কেউ জানবে না, আপনি জানবেন। সেটা আপনাকে দেবে একটা বিরাট কনফিডেন্স, আত্মবিশ্বাস, যে এত দামি আমি একটা মানুষ, আমি এই দামি কাজটা করতে পারি, আমি এই কঠিন কাজটা করতে পারি। পৃথিবীর সমস্ত কিছু মানুষ করেছে আল্লাহর সৃষ্টির পরে। আপনি আমাকে শুনতে পাচ্ছেন, তার নেই, কিছু নেই, শুধু সিগন্যাল। মানুষ তৈরি করেছে, এই সমস্ত টেকনোলজি মানুষ তৈরি করেছে। চিন্তা করা যায় আপনার মতো আমার মতো এরকম না তাদের 4টা মাথা ছিল, 6টা হাত ছিল, 10টা চোখ ছিল না। তারা আপনার আমার মতো, শুধু তারা ফোকাস করেছে কোনো একটা বিষয়, যে সে মোবাইলটা আবিষ্কার করবে। একটা মানুষ মোবাইলের পেছনে, আবিষ্কারের পিছনে তার সময় দিয়ে দিয়েছে, তাই না? ফোকাস, ফোকাস আপনাকে করতে হবে আপনার স্বপ্নের উপরে। আপনি যদি আপনার স্বপ্নের উপরে ফোকাস করেন, তাহলে সেটা হবে। খুবই সহজ। Where the focus goes, energy flows. এটা টনি রবিন্সের কথা। পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট কোচ অ্যান্থনি রবিন্স, সে বলেছে, যেখানে তোমার মনোযোগ যাবে সেখানে তোমার এনার্জি যাবে। আপনার মনোযোগ আসলে কোথায়, আপনাকে চিন্তা করে বের করতে হবে। আপনাকে নিয়ন্ত্রণ করে মনোযোগ ঠিক জায়গাটায় দিতে হবে। আমরা ছোটবেলায় একটা আতস কাজ নিয়ে খেলতাম, সূর্যের মধ্যে ধরে কাগজের মধ্যে ফেললে যখন আমরা একদম পিন বিন্দুতে ফেলতে পারতাম, তখন আগুন হয়ে যেত। অন্য সময় কিন্তু হতো না। তার মানে সমস্ত রেগুলো যখন একটা বিন্দুতে এসে হয়, তখন তা দিয়ে আগুন তৈরি হতে পারে। তেমনি আপনার ফোকাস যদি কোনো এক বিন্দুতে মেলে, সেখানে অসম্ভব সুন্দর ঘটনা করতে পারে। কেমন? কিন্তু সেই কাজটা কিন্তু করতে হবে আপনাকে। তো আপনাকে নিজের মূল্যটাকে নিজেকে বুঝতে হবে। আরেকটি জিনিস আপনাকে করতে হবে, নিজেকে পছন্দ করতে হবে। আপনি যদি আপনাকে নিজেকে পছন্দ না করেন, তাহলে অন্য কেউ আপনাকে পছন্দ করবে না। এখন আপনি বলতে পারেন যে আমার মধ্যে অনেক ভালো গুণ আছে, খারাপ গুণ আছে। হ্যাঁ, সত্যি আপনার মধ্যে ভালো গুণ আছে, আবার খারাপ গুণ আছে। তার মানে আপনি জানেন কোনটা ভালো গুণ আর কোনটা খারাপ গুণ। মানুষের জন্মের সময় থেকেই সে জানে কোনটা ভালো কোনটা খারাপ। এটা তার অথেন্টিক সেলফের মধ্যে আছে। কি করে আছে বোঝা যায় জানবেন? যে একটা মানুষ জন্মের পরেই প্রথম, এক্সেপশন বাদ দিলে, কাঁদে। কেন কাঁদে? যে তার জন্য পরিবেশটা আনকমফোর্টেবল। সে একটা চমৎকার কমফোর্টেবল মধ্যে ছিল, মার গর্ভে ছিল, একটা আরামদায়ক টেম্পারেচারের মধ্যে ছিল, সফট একটা ব্যাপার ছিল। সেখানে সে জন্ম হয়ে একটা শক্ত জায়গার মধ্যে চলে আসলো, মানুষজন ধরা শুরু করলো, যেটা সে অভ্যস্ত না, তার কমফোর্টেবল লাগছে না, সে কাঁদছে। একটা নবজাতক শিশু জানে কমফোর্টেবল না লাগলে, আরাম না লাগলে তার কাঁদতে হয়। তার মানে ভালো মন্দটা মানুষের মধ্যে ইনবিল্ট। আপনিও জানেন আপনার খারাপটা কি ভালোটা কি। তা আপনি যদি বড় কিছু হতে চান, তাহলে সিম্পল, খারাপটা একটু একটু কমাতে হবে, ভালোটা একটু একটু বাড়াতে হবে। কার হিসাবে? আপনার হিসাবে, অন্য কারো হিসাবে। আপনার হিসাবে ভালোটা একটু একটু বাড়াতে হবে, খারাপটা একটু একটু কমাতে হবে। অনেক খারাপ থাকলে সেটা একটু একটু কমাতে হবে, অনেক ভালো কম থাকলে সেটা একটু একটু বাড়াতে হবে।
কে করবে? আপনি করবেন। জীবনটা কার? আপনার। স্বপ্ন দেখছে কে? আপনি দেখছেন। কার স্বপ্ন পূরণ হওয়ার কথা বলছি আমরা? আপনার। যদি আপনি চান, যদি আপনি একটা চমৎকার জীবন চান, তাহলে সেটা আপনাকে করতে হবে। তাহলে আমরা কি করতে পারি? যে আমরা একটা লিস্ট করতে পারি, যেটা একটু আগে বলেছি, যে আপনি কেন আপনাকে পছন্দ করেন। সেটা 5টি কারণ হতে পারে, 7টি কারণ হতে পারে, 10টি কারণ হতে পারে। আপনার মধ্যে কি কি গুণ আছে, কেমন, সেটা একটা লিস্ট আপনি করতে পারেন। খুব ইম্পর্টেন্ট। নিজেকে আসলে না বুঝলে নিজেকে নিয়ে আগানো যায় না। এবং আপনি যখন দেখবেন যে অনেকগুলো গুণ আছে, যেখানে একটু পলিশ করলেই আপনি কিন্তু একটা নতুন মাত্রা যোগ পাবেন। কেমন? মনে করেন আপনার গলা খুব সুন্দর, কিন্তু আপনি গান কখনো গাননি, বা গেয়েছেন কিন্তু সময় দেননি, অথচ দিলে আপনার গানে অনেক ভালো কিছু হতে পারত। এমন হতে পারে দ্যাট ইজ দ্য গড ইন্টেনশন। কেমন? তা আপনার যে জায়গাগুলো, আপনার যে ট্যালেন্টগুলো আপনি আছে, আপনি জানেন, সেখানে আপনাকে একটু কিছু দিয়ে সেটাকে এগিয়ে নিতে হবে। একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে আপনার ফোকাসটা করতে হবে। তাহলে না আপনি আপনার মতো করে একটা জায়গায় পৌঁছতে পারবেন, তাই না? তো আমরা যদি একটুখানি র্যাপ আপের দিকে যাই, সেটা হচ্ছে যে আমরা প্রথম জিনিস বলেছিলাম আপনার নিজের লাইফের ব্যালেন্স ফিল্টার করা, সেটা একটু করে নেবেন। করে কোথায় কোথায় ল্যাক আছে সেখানে কিন্তু আপনি করছেন, আমরা কিন্তু জানতে পারছি না। আপনি ঠিক করছেন যে আপনার কোন বিষয়টা আপনার ভালো আর কোনটা খারাপ। হ্যাঁ, যেটা করে করলে আপনি নিজে বুঝে যাবেন এবং কী করতে হবে সেখানে লেখা আছে। দ্বিতীয় হচ্ছে যে আপনার স্বপ্ন কী কী আপনি জানেন, সেটা আপনি মোটামুটি ধরে ফেলবেন। কেমন? এবং প্রতিদিন আপনি কি করবেন সেটা খুব ইম্পর্টেন্ট। সকালে উঠে প্রথম বড় একটা শ্বাস নেবেন। শ্বাস নিয়ে দেখবার চেষ্টা করবো যে আমি জীবিত আছি কিনা। খুব ইম্পর্টেন্ট, তাই না? কারণ প্রতি রাতে ঘুমোতে যায়, জাগতে পারে না, এরকম মানুষের সংখ্যা সারা পৃথিবীতে অনেক। ঠিক আছে? সো প্রথমে আমাকে দেখতে হবে যে আমি জীবিত আছি কিনা। যদি থাকে তাহলে খুশি হতে হবে, না আজকে আমি জীবিত আছি, আমি আনন্দিত। কারণ জীবিত থাকা মানে হচ্ছে সম্ভাবনা, মারা গেলে তো কোনো সম্ভাবনা নেই। জীবিত থাকলেই প্রবলেম, জীবিত থাকলেই সম্ভাবনা। তো আমরা সম্ভাবনার কথা ভাবছি, যেহেতু আমরা পজিটিভ আছি। দ্বিতীয় যে কাজটা করতে হবে, যে আমার পরিবার পরিজনের কেউ যদি মারা না গিয়ে থাকে, তাদের জন্য আনন্দিত হতে হবে, খুশি হতে হবে। ঠিক আছে? আমি একটি কাজ করি, তারপরে আমি 2-3 গ্লাস পানি খাই সকালবেলা খালি পেটে। অনেকে বলেছেন যারা খাবার নিয়ে, খাদ্য নিয়ে কাজ করেন, এটা নাকি খুব ভালো। 2-3 গ্লাস পানি খাওয়া খালি পেটে খেয়ে ফেললে এটা নাকি খুব ভালো একটা কাজ করে। লেবু পানি খেলে নাকি আরো ভালো। তো আমি ডাক্তারি পরামর্শ দিতে চাচ্ছি না, আমি শুধু যেটা করি সেটা বলবো। তারপরে যেটা করতে হবে, যে আয়নার সামনে দাঁড়াতে হবে। আমি কিন্তু 1-2 মিনিটের কথা বলছি, খুব বেশি না। আয়নার সামনে দাঁড়িয়ে আয়নার ভেতরে যে মানুষটা, তাকে দেখতে হবে। সেই মানুষটা দেখতে আপনার মতো। আপনি তাকে দেখতে চাইলে আপনাকে আয়নার সামনে গিয়ে দাঁড়াতে হবে। তাকে আপনি অন্য কোনোভাবে দেখতে পাবেন না। জীবিত দেখতে চাইলে ছবিতে দেখতে পাবেন, ছবি তুলে আপনি চাইলে তাকে দেখতে পাবেন, কিন্তু তাকে জীবিত দেখতে চাইলে, তার চোখে চোখ রেখে কথা বলতে চাইলে আপনাকে আয়নার সামনে দাঁড়াতে হবে। এবার আয়নার সামনে দাঁড়িয়ে আপনি তাকে বলবেন কেন আপনি তাকে পছন্দ করেন, কেন আপনি তাকে ভালোবাসেন, কেন আপনি তাকে এত কেয়ার করেন, তার কি কি ভালো গুণ আপনার ভালো লাগে, তার কি কি খারাপ গুণ আপনাকে বদলে ফেলতে হবে, সে বদলালে আপনি খুশি হবেন, তার সাথে কথা বলবেন এবং তাকে ভালোবাসেন। 1-2 মিনিট, 3 মিনিট। কেমন? এটা হওয়া উচিত আমার সকালের প্রথম কাজ। আর দ্বিতীয় কাজ হচ্ছে হাত মুখ ধুয়ে আমার স্বপ্নগুলো কি, সেই স্বপ্নের সাথে সঙ্গতিপূর্ণ কাজগুলো কি কি হতে পারে, সেটা নিয়ে 10-15 মিনিট চিন্তা করা। তার মধ্যে একটু মেডিটেশন থাকলে ভালো। কেমন? আমরা একটু মেডিটেশন আজকে কিন্তু এর সাথে করব। ঠিক আছে? এই সকালের মেডিটেশনটা কেমন হবে সেটা আমরা করব। আরেকটি কাজ সকালে আমাকে করতে হবে, যে আমি কেন কৃতজ্ঞ।
সৃষ্টিকর্তার কাছে আমি কেন কৃতজ্ঞ, আশেপাশের মানুষজনের কাছে আমি কেন কৃতজ্ঞ। কৃতজ্ঞতা বোধ আমাদেরকে শান্তি দেয়। কেমন আমাদের যতগুলো ভালো অ্যাক্ট আছে, পজিটিভ অ্যাক্ট, আমাদের কৃতজ্ঞতা বোধ হচ্ছে সবচেয়ে বেশি অ্যাভেলেবল এবং সবচেয়ে বেশি শান্তি দেয়। আপনি একই সাথে কৃতজ্ঞ হয়ে মন খারাপ করতে পারবেন না। কৃতজ্ঞতা হলে আপনারই ভালো লাগবে, কৃতজ্ঞ যদি আপনি হন আপনার ভালো লাগবে। এই জন্য আমরা সকালে কৃতজ্ঞ হব, খাতায় লিখবো প্রতিদিন কেন আমি কৃতজ্ঞ, কার কাছে কৃতজ্ঞ, কিসের কাছে কৃতজ্ঞ, কেমন লিখবো। তারপরে 5 থেকে 10 মিনিটের একটা ছোট্ট মেডিটেশন করব। কি করব? খুব আরাম করে বসবো। আপনারা এখন আমার সাথে করতে পারেন মেডিটেশনটা। কেমন? আমরা খুব আরাম করে বসবো, ধ্যান মুদ্রায় যাব, খুব বড় করে শ্বাস নেব, আস্তে আস্তে মুখ দিয়ে শ্বাস ছাড়বো। যখন শ্বাস ছাড়বো তখন ফিল করব যে আমার শরীরটা শান্ত হয়ে যাচ্ছে। আবার বড় করে শ্বাস নেব, আস্তে আস্তে শ্বাস ছাড়ব এবং অনুভব করব যে আমার শরীরটা শান্ত হয়ে যাচ্ছে। নিতে থাকেন। বড় করে শ্বাস নেওয়া মানে হচ্ছে প্রথম আমি শ্বাসটা পেটে নেব, তারপর আস্তে আস্তে বুকে ভরবো। আবার যখন ছাড়বো তখন বুক থেকে আগে ছাড়বো, তারপর আস্তে আস্তে পেটটা খালি করবো। কেমন? সবচেয়ে ভালো হয় যদি শ্বাসটা আমরা 4 সেকেন্ড ধরে নিই, 2 সেকেন্ড বন্ধ রাখি, হোল্ড করি, তারপর 4 সেকেন্ড ধরে ছাড়ি, আবার 2 সেকেন্ড হোল্ড করি, তারপর আবার 4 সেকেন্ড ধরে। তাহলে আমরা এরকম গুনে গুনে নিই, ঠিক আছে? ইন নিচ্ছি 2 3 4, থামছি 2, ছাড়ছি 2 3 4, থামছি 2, নিচ্ছি 2 3 4, থামছি 2, নিচ্ছি 2 3 4। নিজে নিজে করতে থাকেন। এবার প্রথম 2 মিনিট আপনি আপনার একটা স্বপ্ন নিয়ে চিন্তা করেন। আপনি যে স্বপ্নটা আপনি লিখেছিলেন সেটা নিয়ে চিন্তা করেন। স্বপ্নটা কি 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 সেখানে আছে, অন্য কোনো মানুষ আছে কিনা, কোথায় সেটা, কি পরিবেশ, আশেপাশে কি আছে, কি কোনো রং আছে কিনা, কোনো গন্ধ আছে কিনা, আপনার যে স্বপ্নটা যদি দেখেছেন সেটা কিরকম সেটা আপনি একটু চিন্তা করেন। 2 মিনিট। আমি ঘুরে দেখছি, আপনি চিন্তা করতে থাকেন আপনার স্বপ্নটা দেখতে কেমন। আপনি এখন আপনার স্বপ্নটা দেখছেন। আপনি আপনার স্বপ্নটা পূরণ হলে কেমন লাগে সেটা ফিল করছেন। আপনার পুরো মনোযোগ এখন আপনার স্বপ্নের উপর। আপনি স্বপ্নটাকে অনুভব করেন। এবার আপনার মনোযোগটাকে স্বপ্ন থেকে সরিয়ে এনে উন্মুক্ত করে দেন, চিন্তাটাকে উন্মুক্ত করে দেন। আপনি শুধু দূরে দাঁড়িয়ে দেখেন যে চিন্তাটা কি কি চিন্তা হচ্ছে। চিন্তাটাকে স্বাধীন করে দেন, তার মতো হতে দেন, যেটা সবসময় হয়। আপনি শুধু দূরে দাঁড়িয়ে দেখেন যে চিন্তাটা কি কি চিন্তা হচ্ছে। ফিল করার চেষ্টা করেন যে আপনি এবং চিন্তাটা দুটো আলাদা সত্তা। এই জিনিসটা বোঝা খুব জরুরি। আপনি একটু সরে আসেন, দেখেন মাথার উপরে ফোকাস করেন, দেখেন মাথার ভিতরে কি কি চিন্তা আসতেছে। কোনো জাজমেন্টাল হওয়ার দরকার নাই, চিন্তাটাকে নিয়ন্ত্রণ করবার দরকার নাই। শুধু আপনি দেখেন যে চিন্তাটা কি কি চিন্তা আপনার মাথার মধ্যে আসে। এটাকে বলে অবজারভার।
যে আপনি চিন্তাকে দেখছেন। এই অংশটা আপনি যত ভালো করতে পারবেন তত আপনার চিন্তার উপর আপনার দখল চলে আসবে, আপনার নিয়ন্ত্রণ চলে আসবে। আর যখন আপনার চিন্তার প্রতি নিয়ন্ত্রণ চলে আসবে তখন আপনি ঠিক করতে পারবেন যে আপনি কি চিন্তা করবেন, এবং সেই চিন্তার সাথে যেহেতু আপনার অনুভূতি সম্পর্কিত, তখন আপনি ঠিক করতে পারবেন আপনি পজিটিভ চিন্তা করবেন নাকি নেগেটিভ চিন্তা করবেন, আপনার ভালো লাগবে নাকি খারাপ লাগবে। সুতরাং আপনার চিন্তাটা আসতে দেন, আপনি শুধু দেখেন চিন্তাটা কি থেকে কোথায় যায়। সে অনেক তাড়াতাড়ি তার ভাবনা বদলাতে পারে। আচ্ছা, এবার আমরা আবার চিন্তার নিয়ন্ত্রণ নিয়ে নেব। এবার আমার চিন্তা হবে আমার শ্বাসের উপরে, আমার সমস্ত মনোযোগ আমার শ্বাসের উপরে। আমার শ্বাসটা ঢুকছে, স্বাভাবিক শ্বাস যেভাবে ঢোকে বেরোয়, আমি শুধু ফোকাস করছি যে শ্বাসটা কিভাবে ঢুকছে এবং বেরোচ্ছে। আমার সমস্ত মনোযোগ আমার শ্বাসের উপরে। এই যে শ্বাসটা ঢুকছে এটাই আমার জীবন। আমার সমস্ত মনোযোগ এখন আমার শ্বাসের উপরে। শ্বাসটা ঢুকছে, বেরোচ্ছে। যেদিন এই শ্বাসটা ঢোকা বা বেরোনো বন্ধ হয়ে যাবে সেদিন আমার এই যাত্রা শেষ হবে। সুতরাং এই শ্বাসটাকে আমি এনজয় করব, এই শ্বাসটাকে আমি আনন্দের সাথে নেব। আপনার সমস্ত মনোযোগ এখন আপনার শ্বাসের উপরে। আপনার শরীর এখন খুব শান্ত, আপনি ফিল করেন আপনার শরীর এখন খুব শান্ত, এবং আপনার মনোযোগ এখন আপনার শ্বাসের উপরে। এবার আপনি কৃতজ্ঞ হন। এই যে আপনার শ্বাস নেওয়ার ক্ষমতা আছে, এই জন্য আপনি কৃতজ্ঞ হন। আমাদের জীবন এই একটি মাত্র শ্বাসের উপর নির্ভরশীল, এর চেয়ে বেশি নয়। এবং কখন কোন মুহূর্তে তার শ্বাস, কার শ্বাস কখন বন্ধ হবে আমরা জানি না। সুতরাং আমাদের শিখতে হবে প্রতিটি শ্বাস কি করে আনন্দের সাথে নিতে হয়। আপনার সমস্ত মনোযোগ আপনার শ্বাসের উপর। এবার আপনার মনোযোগ দেবেন আপনার নিজের উপর। আপনার যে গুণগুলো আছে সেগুলো আপনি চিন্তা করেন যে কি কি গুণ আছে আপনার, কেন আপনি অনন্য সাধারণ। যে তালিকাটা করেছিলেন সেটা মনে করবার চেষ্টা করেন। তাতে নতুন কিছু যুক্ত করতে চাইলে যুক্ত করেন। আপনি কেন অনন্য সাধারণ, এই ফিলিংসটা আপনি নিয়ে আসেন নিজের মধ্যে। এবং একটু মনোযোগ দেখবেন নিজের শরীরের ভেতর যে কোথায় আপনার জীবনটা আছে, শরীরের কোন অংশে আপনার জীবনটা আছে তার প্রতি একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করেন। ফিল করেন তো যে শরীরের কোথায় আছে আপনার জীবনটা। পুরো শরীরটাকে অনুভূতি দিয়ে একটা স্ক্যান করেন এবং বোঝার চেষ্টা করেন যে কোথায় আছে আপনার জীবনটা, বা আপনি কোথায় আছেন, শরীরের কোন অংশে আপনি থাকেন। আরো মনোযোগ দিন। পা থেকে মাথা পর্যন্ত খুঁজে বেড়ান নিজেকে। আপনার সমস্ত মনোযোগ এখন আপনি আপনার উপর দিয়েছেন। আপনি জানেন আপনার গুণগুলো কি কি। আপনি জানেন শরীরের ভিতরে কোথাও আপনার প্রাণটা আছে। আপনি জানেন যে নিঃশ্বাসের সাথে সাথে আপনার জীবন। আপনি নিঃশ্বাস আনন্দের সাথে নিতে পারেন। সচেতনভাবে নিঃশ্বাস নিলেই আপনার ভালো লাগে। এখন থেকে আপনার যখন ইচ্ছে করবে আপনি সচেতনভাবে নিঃশ্বাস নিয়ে নিঃশ্বাসকে আনন্দের সাথে নিঃশ্বাস নিয়ে এনজয় করবেন, উপভোগ করবেন।
যে মানুষ তার নিজের নিঃশ্বাসকে উপভোগ করে না তার জীবনে শান্তি হয় না। কারণ নিঃশ্বাস হচ্ছে জীবনের সবচেয়ে মূল্যবান একটা বিষয়, দামি একটা বিষয়। সুতরাং আপনি আপনার নিঃশ্বাসকে উপভোগ করা শিখতে হবে। মাঝে মাঝে চেষ্টা করবেন, আস্তে আস্তে চলে আসবে। এবং যে নিঃশ্বাসকে উপভোগ করতে পারে সে জীবনের সব কিছু উপভোগ করতে পারে। আপনার সমস্ত মনোযোগ এখন আপনার নিঃশ্বাসের উপরে। আপনি আমার সাথে মেডিটেশনটা করলেন, মাঝে মাঝে এটা করবেন, আরো কয়েকদিন এই ভিডিওর সাথে করবেন, তারপরে নিজে করবেন। নিজে আপনি আপনার স্ক্রিপ্ট বদলে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু মনোযোগটা দিতে হবে সম্পূর্ণ। ঠিক আছে, আমরা এবার ফিরে আসবো, 5 থেকে 1 গুনবো, আপনি আস্তে আস্তে ফিরতে আসবেন। ঠিক আছে, বড় করে শ্বাস নিন, আস্তে আস্তে শ্বাস ছাড়ুন। 5, বড় করে শ্বাস নিন, আস্তে আস্তে শ্বাস ছাড়ুন। 4, বড় করে শ্বাস নিন, আস্তে আস্তে শ্বাস ছাড়ুন। 3, বড় করে শ্বাস নিন, আস্তে আস্তে শ্বাস ছাড়ুন। 2, বড় করে শ্বাস নিন, আস্তে আস্তে শ্বাস ছাড়ুন। 1। এবার আপনি আপনার সুবিধা মতো চোখ খুলুন। এবার নিজেকে প্রশ্ন করেন, সত্যিকার ভাবে আপনার কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে মাঝে মাঝে এই কাজটি করা খুব কঠিন কিছু নয়। এবং এই যে কিছুটা মুহূর্ত আপনার ভালো লাগলো এই খারাপ একটা সময়ের মধ্যে, এটাই বলে পজিটিভিটি। এটাকেই বলে যে আই ক্রিয়েটেড মাই লাইফ, আই ক্রিয়েটেড মাই টাইম। কেমন? তা আপনি যত বেশি নিজের প্রতি ফোকাস দিয়ে এইরকম কাজগুলো করবেন, এরা সারাদিন আপনার সাথে থাকবে। যখনই খারাপ লাগবে আবার একটু করে নেন, 5 মিনিট, 2 মিনিট, 3 মিনিট। ঠিক আছে, এই প্র্যাকটিসটা করবেন সকালবেলা অথবা যে কোনো সময়। সকালবেলা সকালবেলা এবং ঘুমতে যাবার আগে করলে খুব ভালো। আর মাঝে মাঝে 1-2 মিনিট করে এরকম মেডিটেশন করবেন। নিজের শ্বাসের প্রতি মনোযোগ দেবেন এবং ভালো থাকবেন। কালকে দেখা হবে আবার। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন।